বাংলাদেশের সর্ববৃহৎ মেডিকেল প্ল্যাটফর্ম অ্যাক্সিস মেডিকেল স্কুলের আয়োজিত কমিউনিটি মেডিসিন রিভিশন সিরিজের আজকে আরেকটি সেশনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রত্যেকবারের মতন এবারও আমি আছি সীমান্ত মোদক, সেশন 2017-18, ফেজ মনিটর অ্যান্ড মেন্টর অ্যাক্সিস মেডিকেল স্কুল। আমরা আমাদের লাস্ট সেশনটিতে কমিউনিকেবল ডিজিজ শুরু করেছিলাম এবং কমিউনিকেবল ডিজিজের কিছু জেনারেল কোয়েশ্চেন বলার পরে আমরা কিছু স্পেসিফিক কমিউনিকেবল ডিজিজ এবং কোনটা থেকে কি কি পড়তে হবে সেটার মধ্যে ঢুকে গিয়েছিলাম। লাস্ট সেশনে আমরা কি কয়েকটা ডিজিজ পর্যন্ত শেষ করেছিলাম এবং আজকের সেশনটিতে আমরা সেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার পরের ডিজিজ গুলো নিয়ে আলোচনা করব এবং এখান থেকে কি কি কোয়েশ্চেন আসবে, কিভাবে সেগুলো আনসার করতে হবে সেগুলো ডিসকাশন করব। তাহলে শুরুতেই লাস্ট সেশনে যেভাবে যেরকম একটা ডিসক্লেমার দিয়েছিলাম, এই সেশনেও এরকম একটা ডিসক্লেমার দিতেই হবে যে কমিউনিকেবল ডিজিজ আসলে পুরা সেকশনটাই অ্যাজ আ হোল খুবই ভাস্ট একটা সেকশন এবং প্রত্যেকটা ডিজিজের অনেক ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্টস আমাদেরকে পড়তে হবে এই থার্ড ইয়ার থেকে শুরু করে একদম ফাইনাল ইয়ারের আগ পর্যন্ত। সো যে কোনো ডিজিজের মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসপেক্ট, থেরাপিউটিক অ্যাসপেক্ট, ক্লিনিক্যাল অ্যাসপেক্ট, এরকম অনেক অ্যাসপেক্টের মধ্যে আমরা সাধারণত বলে থাকি যে কমিউনিটি মেডিসিন বেশি ফোকাস করা হচ্ছে সেটার পাবলিক হেলথ অ্যাসপেক্ট বা পাবলিক হেলথ ইম্পর্টেন্স, অর্থাৎ এপিডেমিওলজি অ্যান্ড প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের মধ্যে। বাট তার মানে এই না যে অন্য কোনো অ্যাসপেক্ট থেকে কোনো কোয়েশ্চেন আমাদের চলে আসতে পারে না, বাট আমাদের ভাইভাতে সেটা ধরা হতে পারে না। আসলে চলে আসার মতো বা হতে পারে না এমন কোনো কোয়েশ্চেন নেই। যে কোনো টপিক থেকে যে কোনো কোয়েশ্চেন আমাদের যে কোনো সময় ফেস করতে হতে পারে। সো এই কমিউনিকেবল ডিজিজ থেকে মেইন আইডিয়াটা হচ্ছে আমাদেরকে একটু প্রায়োরিটাইজ করতে হবে যে কোন কোন কোয়েশ্চেন আমাদেরকে একদম না পারলেই নাই, সেই কোয়েশ্চেনগুলো আমাদেরকে ভালো মতো জেনে যেতে হবে। স্বাভাবিকভাবে প্রত্যেকটা ডিজিজ থেকে সবকিছু আমাদেরকে এই থার্ড ইয়ারে শেখাই পসিবল না এবং এখানে আমাদের এই থার্ড ইয়ারের পরেও ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারে যখন আমরা যাবো আরো অনেক কিছু আমরা এই ডিজিজের ব্যাপারে শিখতে পারবো। বাট কোন কোন জিনিস আমাদেরকে একদম পারতেই হবে কমিউনিটি মেডিসিনের জন্য, সেই জিনিসগুলো আমরা এখন একটু আলোচনা করার চেষ্টা করব। সো লাস্ট সেশনের মতো আবার একটা কথা বলে দিচ্ছি যে আমার এই ডিসকাশন করার বাইরে যদি আমাদের বক্সে কোনো কোয়েশ্চেন থাকে অথবা যদি রিটেনের নতুন কোয়েশ্চেন পেপারগুলোতে লেটেস্ট কোয়েশ্চেন পেপারগুলোতে যদি কোনো নতুন কোয়েশ্চেন চলে আসে, অথবা আমাদের স্যার ম্যাডামদের ক্লাসে, আমাদের কলেজে প্রফেসরদের ক্লাসে ওনারা যদি কোনো একটা স্পেসিফিক ডিজিজ একটু ইম্পর্টেন্স দিয়ে পড়িয়ে থাকেন, তাহলে সেই জিনিসগুলো আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি এটার সাথে অ্যাড করে দিতে হবে এবং সবকিছু একসাথে পড়েই আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তাহলে আমরা চলে যাই আমরা আমাদের আজকে পড়ার টপিকে। আমরা আমাদের লাস্ট সেশনে ইয়েলো ফিভার পর্যন্ত ডিসকাশন করেছিলাম, আর আজকে হচ্ছে রেস্ট অফ দি ডিজিজেস আমরা কিভাবে পড়তে হবে সেটা নিয়ে ডিসকাশন করব। তাহলে শুরু করার আগে একটু লাস্ট সেশন থেকে একটু রিক্যাপিচুলেট করিয়ে দেই যে আমরা একটা কমিউনিকেবল ডিজিজ যখন পড়া শুরু করব তখন সেটা আমাদের অ্যাপ্রোচ কি কি থাকবে। আমি বলেছিলাম যে আমার কাছে ইজি লাগে যদি আমরা চিন্তা করি জিনিসটাকে চারটা হেডিং এর আন্ডারে আমরা পড়ালেখা করার চিন্তা করি। একটা হচ্ছে এপিডেমিওলজিক্যাল ফিচার্স, যে প্রিভেনশন এন্ড কন্ট্রোল, যে ক্লিনিক্যাল ফিচার্স এন্ড ট্রিটমেন্ট, কিছু স্পেসিফিক ডিজিজের জন্য আমাদেরকে ট্রিটমেন্টটা জানতে হয়। কোন হেডিং এর আন্ডারে আমরা কি কি পড়বো বা এপিডেমিওলজিক্যাল ফিচার্স এর মধ্যে প্রত্যেকটা পয়েন্টে আমরা কি কি লিখবো, প্রিভেনশন এন্ড কন্ট্রোলে আমরা কি কি লিখবো, সেটা অলরেডি আমি আমার প্রিভিয়াস সেশনে একবার বলে দিয়েছি, সেটা আমি এখন আর রিপিট করলাম না। বাট এই চারটা হেডিং যদি আমরা আমাদের মাথায় রাখি তাহলে মোটামুটি প্রত্যেকটা ডিজিজের সবকিছু কমন যে কোয়েশ্চেন গুলো সেগুলো কভার করা সম্ভব। এখন কিছু কিছু ডিজিজ থাকে যেগুলাতে এই চারটা পয়েন্টের বাদেও, এই চারটা হেডিং এর বাদেও আমাদেরকে আরো কিছু এক্সট্রা এক্সট্রা ইনফরমেশন জানতে হয়, যেগুলো আমাদের ভাইভাতে করা হয় বা আমাদের রিটেনে আসে। সো সেগুলো কি ইনফরমেশন সেটাই আমরা লাস্ট সেশন ধরে ডিসকাশন করছিলাম। লাস্ট সেশনে আমরা ইয়েলো ফিভার পর্যন্ত পৌঁছেছি, আজকে আমরা শুরু করব ভাইরাল হেপাটাইটিস থেকে। তাহলে হেপাটাইটিস বা ভাইরাল হেপাটাইটিস থেকে একদম প্রিলিমিনারিলি আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে হেপাটাইটিসের চারটা টাইপ, অর্থাৎ হেপাটাইটিসের যে চারটা না সরি পাঁচটা যে এজেন্ট, হেপাটাইটিস এ বি সি ডি ই, সেটা আমাদেরকে জানতে হবে। আর নিউলি ডিসকভার্ড একটা আছে হেপাটাইটিস জি, সেটা বলতেও পারি নাও বলতে পারি, বাট মেইনলি এ বি সি ডি ই জানতে হবে। আর এই পাঁচটার মধ্যে কোনটার মোড অফ ট্রান্সমিশন কি সেটা হচ্ছে একদম মাস্ট আমাদেরকে পারতেই হবে। সো আমাদেরকে মনে রাখতে হবে যে ভাওয়েল দুইটা এ আর ই, এই দুইটার মোড অফ ট্রান্সমিশন হচ্ছে ওরোফিক্যাল রাউট, অর্থাৎ এগুলো আমরা ভাইরাসগুলো ইনফেকশনটা হয় থ্রু কন্টামিনেটেড ফুড, ওয়াটার, কন্টামিনেটেড হ্যান্ডস, এগুলোর মাধ্যমে। আর মাঝে যে তিনটা আছে বি সি ডি, এগুলার রুট অফ ট্রান্সমিশন হয় হচ্ছে প্যারেন্টারাল রুট দিয়ে, অর্থাৎ এগুলো হচ্ছে ব্লাড বর্ন অথবা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স দিয়ে অথবা হচ্ছে মাদার টু ফিটাস, এইভাবে হচ্ছে ডিজিজটা ট্রান্সমিটেড হয়। এই বেসিক কথাটা জানার পর আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে হেপাটাইটিস পাঁচটার মধ্যে থেকে
কোনগুলোর এগেনস্টে ভ্যাকসিন আছে। সো ভ্যাকসিন আছে হচ্ছে হেপাটাইটিস এ এর এগেনস্টে এবং হেপাটাইটিস বি এর এগেনস্টে। বি এর এগেনস্টে যে ভ্যাকসিনটা সেটা আমরা আমাদের ইপিআই শিডিউলেই দিয়ে থাকি। সেটা হচ্ছে পেন্টাভ্যালেন্টের একটা কম্পোনেন্ট থাকে, যে হেপাটাইটিস বি এর এগেনস্টে ভ্যাকসিন থাকে, এবং সেটার ডোসেজ, সেটার রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন সবগুলো আমরা তো ইপিআই থেকেই পড়ে নিব, এটা জাস্ট এখানে একটু রিকল করতে হবে। বাট হেপাটাইটিস বি এর জন্য একটা ডিফারেন্ট ভ্যাকসিনেশন শিডিউল আছে ফর অ্যাডাল্টস, এবং এটার হচ্ছে 3টা ডোজ থাকে, যেটা 0 মান্থ মানে 0 অ্যাট এনি টাইম, সেটার 1 মাস পর, এবং সেটা 6 মাস পর 0, 1, 6 এইভাবে ভ্যাকসিনেশন দেওয়া হয়। এবং ভ্যাকসিনেশনটা কোন রুটে দেওয়া হয়, কোন সাইটে দেওয়া হয়, এবং সেটার ডিউরেশন অফ ইমিউনিটি সেটা আমরা একটু দেখে নিব এখান থেকে। হেপাটাইটিস বি এর ব্যাপারে আরেকটা জিনিস যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিনের ব্যাপারে। সো ইমিউনোগ্লোবুলিন হচ্ছে সাধারণত দেওয়া হয় 2টা কেসে, এটা দেওয়া হতে পারে। একটা হচ্ছে যাদের কোনোভাবে এক্সপোজার হয়ে গেছে। এক্সপোজার মানে হচ্ছে এখানে একটা কমন কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে এক্সপোজারটা কিভাবে হতে পারে একটা মেডিকেল পার্সোনালের জন্য। এটা যে কোনো সার্জনের যদি একটা হেপাটাইটিস বি আননোন, একটা হেপাটাইটিস বি ইনফেক্টেড পেশেন্ট বাট আননোন, তার হেপাটাইটিস বি এটা ইনফেকশনটা জানা নাই, তার ব্লাড যদি সার্জনের ব্লাডকে কন্টামিনেট করে কোনোভাবে, কোনো একটা ছোট কাট দিয়ে তার ব্লাডটা সার্জনের বডিতে ঢুকে যায়, তাহলে হচ্ছে এখানে একটা হেপাটাইটিস বি ইনফেকশন হওয়ার চান্স থাকে সার্জনের। এই হেপাটাইটিস বি এক্সপোজারটাকে ইনফেকশন না হওয়ার জন্য, প্রিভেন্ট করার জন্য যেই ডোসেসটা দেওয়া হয় সেটা হচ্ছে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয় উইদিন 48 আওয়ার্স অফ এক্সপোজার। সেটার ডোসেসটা হচ্ছে 0.5 মিলিলিটার/কিলোগ্রাম বডি ওয়েট দেওয়া হয় হচ্ছে প্রথম একদিন উইদিন 48 আওয়ার্স অফ এক্সপোজার, আর সেটার 30 দিন পরে 30th ডেতে। এই হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন আরেকটা ডোসেজ আছে, সেটা হচ্ছে নিওনেটদের জন্য, অর্থাৎ যাদের মাদার হচ্ছে হেপাটাইটিস বি পজিটিভ, তাদের যাতে এই ট্রান্সমিশনটা নিওনেটদের না হয়, তাদের হচ্ছে আরেকটা ডোসেজ দেওয়া হয়, যেটা হচ্ছে 0.5 ml উইদিন 24 আওয়ার্স আফটার বার্থ। এই জিনিসটা আমরা সাধারণত এমসিএইচ কেয়ারে পড়ে থাকি। এবং এই হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন 24 আওয়ার্স এর মধ্যে দেওয়ার পরে রেগুলার টাইমে যে ভ্যাকসিনটা দেওয়া হয়, অর্থাৎ 6th, 10th এবং 14th উইকে, সেটা হচ্ছে কারেক্ট টাইমে দিতে হবে। তাহলে হচ্ছে ইনফেন্টের, আমরা বলি যে নিওনেটের হেপাটাইটিস বি প্রিভেনশন হওয়ার একটা চান্স থাকে। এখানে মাঝে মধ্যে একটা কোয়েশ্চেন করা হয় যে যেই মাদারের হেপাটাইটিস বি আছে, তার চাইল্ডের যদি বা তার নিওনেটের যদি আমরা ডিটেক্ট করে দেখি যে হেপাটাইটিস বি নেই, তখন কি তাকে ব্রেস্ট ফিড করানোটা সাজেস্টেবল হবে নাকি না। অ্যান্ড এটার আনসারটা হচ্ছে হ্যাঁ, ইন মোস্ট কেসেস এখানে ব্রেস্ট ফিডিং করাটা সাজেস্টেবল হবে, বিকজ ব্রেস্ট মিল্কে হেপাটাইটিস বি ভাইরাসটা খুব বেশি একটা ডিটেক্ট করা যায় না, বা ভাইরাল লোডটা কম, যে সো দ্যাটস ওয়াই যে ব্রেস্ট মিল্কের মাধ্যমে হেপাটাইটিস বি মাদার থেকে তার চাইল্ডে স্প্রেড হওয়ার চান্সেস খুবই কম। আর ব্রেস্ট ফিডিং এ যেহেতু একদম হাজারটা অ্যাডভান্টেজেস আছে, আমরা অলরেডি পড়ে এসেছি এমসিএইচ এ, ব্রেস্ট ফিডিং সবচেয়ে বেস্ট ফিডিং ফর দি চাইল্ড। সো এর জন্য এই যে মিনিমাল একটা রিস্ক থাকে ব্রেস্ট মিল্কের মাধ্যমে হেপাটাইটিস বি ট্রান্সমিশন হওয়ার, সেই রিস্কটাকে ওভারকাম করার জন্য ব্রেস্ট ফিডিং বন্ধ করে দেওয়াটা একদমই এখানে সাজেস্টেবল হবে না। সো এই গেল হচ্ছে মোটামুটি হেপাটাইটিস বি থেকে আমাদেরকে যে জিনিসটা জানতে হয়। আর হেপাটাইটিস এ থেকে যে একটা ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনের সেম ডোসেজ, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিউরেশন অফ প্রোটেকশন, এটা আমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে। তাছাড়া হেপাটাইটিসের যে প্রিভেনশনের যে ওয়ে গুলো, সেটা আমরা জাস্ট এটা মোড অফ ট্রান্সমিশন চিন্তা করলেই বুঝতে পারি, যে যেগুলো হচ্ছে ওরোফিক্যাল রাউট দিয়ে ট্রান্সমিটেড হয়, সেগুলার কিছু টিপিক্যাল মেজার্স থাকবে, এনভায়রনমেন্টাল স্যানিটেশন, সুয়েজ ট্রিটমেন্ট, ওয়াটার ট্রিটমেন্ট, হ্যান্ড হাইজিন, ফুড হাইজিন, এরকম কথাগুলো। আর যেগুলোর হচ্ছে প্যারেন্টালের অ্যাডমিনিস্ট্রেশন হয়, প্যারেন্টালের ট্রান্সমিশন হয়, সেগুলাতে হচ্ছে এটাকে প্রিভেনশন করার ওয়েটা হবে হচ্ছে ব্লাড স্ক্রিনিং এর মাধ্যমে, দেন সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় থ্রু দ্য ইউজ অফ ব্যারিয়ার মেথডস, মোটামুটি এরকম কথাগুলো আসবে। তো এই গেল হেপাটাইটিস থেকে মোটামুটি আমাদেরকে এই জিনিস জানতে হয়, তার বাইরে খুব একটা জিনিস কমনলি করা হয় না, কমন কোয়েশ্চেন করা হয় না। হেপাটাইটিসের অনেকগুলো ডায়াগনস্টিক টেস্ট আছে, যেগুলোর মধ্যে কিছুতে আমরা অ্যান্টিজেন দেখি, কিছুতে আমরা অ্যান্টিবডি দেখি। সেগুলোর খুব একটা ডিটেলস আমাদেরকে কমিউনিটি মেডিসিনে ধরা হয় না, সেটা পরবর্তীতে আমাদেরকে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি সেখানে পড়তে হবে, বাট কমিউনিটি মেডিসিনে খুব একটা ধরা হয় না ন্যাচারালি, নর্মালি। তা পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে ফুড পয়জনিং ডায়রিয়াল ডিজিজে। তাহলে এখান থেকে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, সেখানে ফার্স্ট অফ অল, জাস্ট লাইক
অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, তখন আমি একটা কথা বলেছিলাম যে এখানে একটা ক্লাসিফিকেশন জানতে হয় বেসড অন ডিজিজ কজিং এজেন্ট। সো এজেন্ট হিসেবে ভাগ করে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইটস, এভাবে ভাগ করে ডায়রিয়াল কজেস কি কি, এবং ডায়রিয়ার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডিসেন্ট্রি, স্পেসিফিক্যালি ডিসেন্ট্রি কে কজ করে সেটা আমাদেরকে প্রথমত এই টপিক থেকে জানতে হবে। নেক্সট আমাদেরকে যেটা জানতে হবে যে কিছু কিছু ক্লিনিক্যাল টার্মের ব্যাপারে জানতে হবে, যে অ্যাকচুয়ালি আমরা ডায়রিয়া কখন বলি, সেই ডায়রিয়াটা আমরা অ্যাকিউট কখন বলি, পারসিস্টেন্ট কখন বলি, ক্রনিক কখন বলি। তো এই ইনফরমেশন গুলো যদি আমরা আমাদের এই পার্কস টেক্সট বইয়ে না পেয়ে থাকি, সেটার জন্য আমাদেরকে আমাদের ক্লিনিক্যাল সাইডের কিছু লেকচার বা ক্লিনিক্যাল সাইডের টেক্সট বইগুলো ফলো করতে হতে পারে। নেক্সট, ফুড পয়জনিং বা ডায়রিয়াল ডিজিজ থেকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে এটার ম্যানেজমেন্টটা, যেটা আমরা ফ্লুইড ম্যানেজমেন্ট করে থাকি। সেটা হচ্ছে আমরা ফার্স্টে আগে এখানে ডিহাইড্রেশনটা অ্যাসেস করতে হয়। সো ডিহাইড্রেশন অ্যাসেস করে কিভাবে আমরা সেটাকে নো ডিহাইড্রেশন, সাম এবং সিভিয়ার ডিহাইড্রেশনে ক্লাসিফাই করি, এবং রিসপেক্টিভলি এই তিনটার যে ট্রিটমেন্ট প্ল্যান এ বি সি, সেই ট্রিটমেন্ট প্ল্যান গুলো কি কি সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে জানতে হবে। এবং এই জিনিসটা, এই যে ডিহাইড্রেশন অ্যাসেসমেন্ট এবং এটা ট্রিটমেন্ট প্ল্যান, এটার কোয়েশ্চেন্স আমাদেরকে এই কমিউনিটি মেডিসিনেও করা হয়, এটা পিডিয়াট্রিক্সেও, থার্ড ইয়ারে ইন দ্য মিন টাইম আমাদের পিডিয়াট্রিক্সে একটা প্লেসমেন্ট থাকে, পিডিয়াট্রিক্সেও এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং এখান থেকে খুব কমনলি হচ্ছে আমাদের অসপি আসে পিডিয়াট্রিক্সে। সো এটা কিভাবে আমরা এইভাবে ম্যানেজ করব, কিভাবে আমরা জিনিসটাকে ডায়াগনোসিস করে এটার ট্রিটমেন্ট প্ল্যান কিভাবে দিতে হয়, সেটা আমরা এখান থেকে ভালো মতো দেখে যাব। এই কোয়েশ্চেনটা আমাদেরকে যদি ভাইভাতেও থ্রু অ্যান্ড থ্রু কমপ্লিটলি জিজ্ঞেস না করা হয়, বাট রিটেনে এবং অসপিতে আসার এটার চান্স খুবই বেশি। সো এই ফ্লুইড ম্যানেজমেন্ট, এই জিনিসটা পড়ার পর আমাদের আর যেটা জানতে হয় এই ফুড পয়জনিং ডায়রিয়াল ডিজিজ থেকে, সেটা হচ্ছে ওআরএস এর ব্যাপারে। মেইনলি আমাদেরকে যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে ওআরএস এর কম্পোজিশন। এটা যদি আমাদের কলেজে একটা ওআরএস এর স্যাম্পল থাকে, সেটা আমাদেরকে অসপি, ভাইভা এগুলো তো জিজ্ঞেস করা হতে পারে। এটা যে কোনো একটা ওআরএস এর প্যাকেটে আমরা দেখলে কম্পোজিশনটা খুঁজে পাবো, বেশি ডিফিকাল্ট কিছু না। আর আরেকটা কোয়েশ্চেন যেটা এখানে করা হতে পারে, যে হাউ উড ইউ ডায়াগনোস আ কেস অফ ডায়রিয়াল ডিজিজ, বা হাউ ডু ইউ কন্ডাক্ট এন ইনভেস্টিগেশন অফ ফুড পয়জনিং। এই ক্ষেত্রে বইতে হচ্ছে 10টা পয়েন্টের আন্ডারে এই জিনিসটা বলা আছে, 10টা বা এরকম কিছু। সিকিউর আ কমপ্লিট লিস্ট অফ দি পিপল ইনভলভড এন্ড দেয়ার হিস্ট্রি, laboratory investigation, animal experiments, blood for antibodies, environmental study, analysis of the data according to descriptive method of time, place, person, case control study. সো মোটামুটি এই হেডিং এর আন্ডারে হচ্ছে আমরা একটু ইলাবোরেশন লিখবো, দেখে নিব। এই কোয়েশ্চেনটা এর জন্য ইম্পর্টেন্ট বিকজ এখান থেকে হচ্ছে একটা প্রবলেম বেসড বা অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন করা যেতে পারে, যেখানে আমাদেরকে একটা টিপিক্যাল ডায়রিয়াল ডিজিজের একটা এপিডেমিক হয়েছে এরকম একটা সিনারিও দিয়ে দিতে পারে, এবং সেই কেসে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে হাউ ডু ইনভেস্টিগেট দি সোর্স অফ দ্য ফুড পয়জনিং। সো সেই ক্ষেত্রে আমাদেরকে মোটামুটি এই পয়েন্টগুলোর আন্ডারে এটা একটু এক্সপ্লেনেশন আমাদেরকে লিখে দিতে হবে। দেন ফুড পয়জনিং ডায়রিয়াল ডিজিজ থেকে আর যেটা আমাদেরকে জানতে হতে পারে, এটা প্রিভেন্টিভ মেজার্স। প্রিভেনশন তো হচ্ছে নর্মালি যেটা স্যানিটেশন, ফুড হাইজিন, পার্সোনাল হাইজিন, হেলথ এডুকেশন, সেই কথাগুলো আসবে, ইউনিক কিছু না। এটাই হচ্ছে মোটামুটি ফুড পয়জনিং ডায়রিয়াল থেকে এগুলো পড়া লাগে। প্লেগ আর ইনফ্লুয়েঞ্জা, এই দুইটা আমাদের জন্য এর জন্য ইম্পর্টেন্ট বিকজ কারেন্টলি যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে আমাদের ওয়ার্ল্ডে, সেই প্যান্ডেমিক সিচুয়েশনের রিলেশনে আমাদেরকে অনেক কোয়েশ্চেন করা হবে এই কমিউনিটি মেডিসিনের ভাইভায়, যেহেতু এটা এতটাই রেলেভেন্ট। আর এই প্যান্ডেমিক সিচুয়েশনের কোয়েশ্চেন মধ্যে একটা কোয়েশ্চেন হতে পারে যে ওয়ার্ল্ডে প্রিভিয়াসলি কি কি প্যান্ডেমিক এবং কি কি এপিডেমিক হয়েছে। তো সেখানে এই প্লেগ আর ইনফ্লুয়েন্সার নাম চলে আসবে। প্লেগ দিয়ে কবে কবে, একদম হিস্ট্রিক্যালি এটা অনেক আগে মিডল এজেস এর সময় কবে কবে প্লেগ দিয়ে এপিডেমিক বা প্যান্ডেমিক হয়েছিল। আর ইনফ্লুয়েন্সার গুলো হচ্ছে রিসেন্টলি হয়েছে। ইনফ্লুয়েন্সার জন্য আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে কোন স্ট্রেন দিয়ে হয়েছিল, অর্থাৎ HN এরকম ভাবে আমরা অনেকগুলো স্ট্রেন পড়ে থাকি ইনফ্লুয়েন্সার, এরকম স্প্যানিশ ফ্লু, তারপরে ডিফারেন্ট ফ্লুস কে আমরা হচ্ছে তার সোর্স অনুযায়ী ক্লাসিফাই করে থাকি। সবগুলোর স্ট্রেন কোনটা ছিল এবং কোন ইয়ারে সেই প্যান্ডেমিকটা হয়েছিল সেটা আমাদেরকে এখান থেকে জিজ্ঞেস করা হতে পারে। তাছাড়া প্লেগ থেকে আরেকটা কোয়েশ্চেন করা হতে পারে, সেটা হচ্ছে ব্লকড ফ্লি এর ব্যাপারে, ব্লকড ফ্লি অ্যান্ড ওটার এপিডেমিওলজিক্যাল ইম্পর্টেন্স। আর আদারওয়াইজ এমনিতে আমরা যে ক্লিনিক্যাল ফিচার্স আর ডিজিজের সাইন সিমটম পড়ে থাকি, সেগুলো তো আমাদেরকে সব ডিজিজের জন্য পড়তেই হবে। চলে আসে হচ্ছে ইমার্জিং রিইমার্জিং ডিজিজেস এর ক্ষেত্রে। এটা আরেকটা টপিক যেটা আমি মনে করি হচ্ছে আমাদের কারেন্ট সিচুয়েশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, বিকজ এটার কোয়েশ্চেন আমরা কোভিডের সাথে রিলেশন করে আমরা আমাদের ভাইভাতেও পেতে পারি, এবং আমাদের রিটেনে যে ইউজুয়ালি একটা কম্পালসারি কোয়েশ্চেন থাকে গ্রুপ ডিতে, সেই কোয়েশ্চেনেও এই
ইমার্জিং এবং রি ইমার্জিং ডিজিজ নিয়ে কোয়েশ্চেনের স্ট্রিমটা হতে পারে। আমাদের কোয়েশ্চেনটা এরকম করতে পারে যে হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট আর দ্য ফ্যাক্টরস উইচ লেড টু দি ইমার্জেন্স অফ কোভিড-19 অ্যাজ আ প্যান্ডেমিক, এরকম যদি একটা কোয়েশ্চেন আসে তাহলে হচ্ছে আমাদেরকে এই বইয়ের থেকে ইমার্জিং রি ইমার্জিং ডিজিজের ফুল চ্যাপ্টারটা আমাদেরকে ভালো মতো জেনে যেতে হবে। তাহলে প্রথমত আমাদেরকে জানতে হবে যে ইমার্জিং ডিজিজের কিছু ক্রাইটেরিয়া আছে, আমরা কখন বলবো যে একটা ডিজিজ ইমার্জিং, আর রি ইমার্জিং ডিজিজের ক্রাইটেরিয়াটা যে কখন আমরা বলবো ডিজিজের রি ইমার্জিং। সেটার পরেই যেটা আমাদেরকে পড়তে হবে যে ফ্যাক্টরস হুইচ কন্ট্রিবিউট টু দি ইমার্জেন্স, এবং এটাও হচ্ছে আমরা জাস্ট এপিডেমিওলজিক্যাল ট্রায়াডের মতো এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট এভাবে ভাগ করে আমরা তিনটে হেডিং এর আন্ডারে পড়ি। সেইটা হচ্ছে আমাদেরকে একটু জানতে হতে পারে, বিকজ এটা রিলেটেড কোয়েশ্চেনই হচ্ছে আমাদেরকে কোভিড এর সিনারিও দিয়ে করতে পারে। তো যদি এই কোয়েশ্চেনটা কোভিড রিলেটেড আসে তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা বইয়ের যে পয়েন্টটাই পড়বো সেই পয়েন্টটা আমরা ইলাস্ট্রেট করব রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। যেমন আমরা যদি বলি যে হিউম্যান ট্রাভেল হচ্ছে একটা ইম্পর্টেন্ট, র্যাপিড অ্যান্ড ইন্টেন্স ইন্টারন্যাশনাল ট্রাভেল, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট এই কোভিড-19 এর র্যাপিড স্প্রেডের জন্য, তখন আমাদেরকে এই অ্যান্সারটা ইলাস্ট্রেট করতে হবে যে কিভাবে, কাদের মাধ্যমে, বা আমরা কিভাবে সাসপেক্ট করছি যে কোন দেশ থেকে বাংলাদেশে হচ্ছে এই স্ট্রেনটা আসে, এবং এটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারতাম, সেটা আমরা কিভাবে করিনি দেখে ডিজিজটা বাংলাদেশে ইমার্জ করেছে, সেই রকম ভাবে আমরা এই আনসারটাকে গুছিয়ে লিখতে পারি। ইমার্জিং এবং রি ইমার্জিং ডিজিজ থেকে আরেকটা জিনিস যেটা জানতে হয় সেটা হচ্ছে পাস্ট কিছু এরকম ইমার্জিং এবং রি ইমার্জিং ডিজিজেস, সেগুলোর কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে কোন কোন ইয়ারে কোন কোন ডিজিজ হয়েছিল। মেইনলি হচ্ছে আমাদেরকে সার্স, মার্স, জিকা, নিপা, এগুলোর মধ্যে হচ্ছে নিপা ভাইরাসটা একটু ইম্পর্টেন্ট, বিকজ নিপা ভাইরাসটা বাংলাদেশে হয়েছিল। সো বাংলাদেশে এটা কোন ইয়ারে হয়েছিল এবং এটার যে মোড অফ ট্রান্সমিশনটা, বলা হয় যে ব্যাটস থেকে এটা হয়, আর কিভাবে হয় এটা সেটা একটু আমাদেরকে জানতে হতে পারে। বলা হয় যে ব্যাটস যখন আম, রাতের বেলায় ডেট গাছগুলো থাকে, অর্থাৎ খেজুর গাছ, সেখানে যে ডেট জুস কালেক্ট করার হচ্ছে যে ইনস্ট্রুমেন্টটা রাখা হয়, সেই ইনস্ট্রুমেন্টে হচ্ছে ব্যাটস মানে বাদুড় এসে সেখান থেকে যখন সেই ডেট জুসটা খেয়ে নেয়, তখন তার স্যালাইভা দিয়ে হচ্ছে সেই ডেট জুসগুলো কন্টামিনেটেড হয়ে যায়। সেটাই যখন একটা হিউম্যান পার্সন কোনো বয়লিং করা ছাড়া বা কোনোভাবে স্টেরিলাইজ করা ছাড়া কনজিউম করে থাকে, তখন তার মধ্যে এই নিপা ভাইরাসটা স্প্রেড করে থাকে। সো এই কোয়েশ্চেনটা আমাদেরকে নিপা ভাইরাস থেকে করা হতে পারে, তাছাড়া বাকিগুলোর থেকে খুব একটা কোয়েশ্চেন আমাদেরকে ইউজুয়ালি করা হয় না। তাহলে এগুলা গেল হচ্ছে মোটামুটি আমরা অনেকগুলা ডিজিজ পড়লাম যেগুলো থেকে কিছু এক্সট্রা এক্সট্রা কোয়েশ্চেন আমাদেরকে জানতে হয়। এখন আমরা চলে যাব হচ্ছে এইসব ডিজিজ গুলাতে, এবং এইসব ডিজিজ গুলো আমরা কিভাবে একটা ফরম্যাট করে পড়বো সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। তাহলে এই যে ডিজিজ গুলো আছে, আমি এখন স্ক্রিনে যেগুলো দেখাচ্ছি, এই ডিজিজ গুলোর মধ্যে মোটামুটি আমরা প্রত্যেকটা ইনফরমেশনই যদি জাস্ট এরকম এপিডেমিওলজিক্যাল ফিচার্স, প্রিভেনশন এন্ড কন্ট্রোল, ক্লিনিক্যাল ফিচার্স এবং ট্রিটমেন্ট, এই চারটা হেডিং মাথায় রেখে পড়ি, তাহলে কিন্তু এই সব ডিজিজ গুলোর মোটামুটি একদম 100%ই কভারড আপ হয়ে যায়, এক্সট্রা খুব একটা বেশি কিছু থাকে না। তো একটা একটা করে চলে আসি প্রথমে স্মল পক্স, চিকেন পক্স থেকে। স্মল পক্স অ্যাজ আ ডিজিজ আমাদের খুব বেশি একটা কিছু জানতে হয় না। মেইনলি আমাদেরকে জানতে হয় যে স্মল পক্স হচ্ছে দ্য অনলি ডিজিজ কারেন্টলি যেটা হচ্ছে অলরেডি 100% ইরাডিকেটেড, সেই ইরাডিকেশনটা কবে হয়েছিল, এবং আরেকটা বিষয় হচ্ছে যে ইরাডিকেশনের জন্য ফেভারেবল কিছু পয়েন্ট, স্মল পক্সের কিছু পয়েন্ট যেটার জন্য তার ইরাডিকেশন করতে পেরেছি, এরকম কিছু পয়েন্ট আমাদেরকে এখান থেকে জানতে হয়। সেটা আমাদেরকে পোলিও মাইলাইটিস থেকেও জিজ্ঞেস করতে পারে যে পোলিও মাইলাইটিসের এরকম কি কি পয়েন্ট আছে যেটা তার ইরাডিকেশনটাকে ফেভার করে থাকে। বাট স্মল পক্স থেকে মেইনলি আমাদের যে জিনিসটা জানতে হয় সেটা চিকেন পক্সের সাথে সেটার কম্প্যারিজন। সো চিকেন পক্সের ক্ষেত্রে আমরা চলে যাই। চিকেন পক্সের ক্ষেত্রে এটার এপিডেমিওলজিক্যাল ফিচার্স মোটামুটি কিছু জেনেরিক পয়েন্ট থাকে, এজেন্টের নাম বলবো, সেটার একটা রেসপিরেটরি ইনফেকশন, তাদের সোর্স অফ ইনফেকশন, রিজার্ভার কি হতে পারে আমরা বুঝতে পারছি। এটার হোস্ট ফ্যাক্টরস এর মধ্যেও হচ্ছে ইমিউনিটির কথা বলবো, এজের কথা বলবো, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর মধ্যে আমরা একটা সিজনাল ভ্যারিয়েশন দেখতে পারি, যে কোনো রেসপিরেটরি ডিজিজের ক্ষেত্রে একটা সিজনাল ভ্যারিয়েশন দেখা যায়। মোড অফ ট্রান্সমিশন তো হচ্ছে রেসপিরেটরি ড্রপলেটস, তারপরে হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড আমরা মোটামুটি একটা পড়ে নিব, আর ড্রপলেট নিউক্লিয়াও আছে এটার মোড অফ ট্রান্সমিশনের মধ্যে, রাইট, বলতে ভুলে গেছিলাম। আর প্রিভেনশন এন্ড কন্ট্রোলের মধ্যেও কিছু জেনেটিক পয়েন্টস, কেসেস, কিভাবে আইসোলেশন, তারপরে হচ্ছে আর্লি ডায়াগনোসিস, নোটিফিকেশন, ডিসইনফেকশন অফ আর্টিকেলস, সেটা কমিউনিটির ক্ষেত্রে আমরা ভ্যাকসিনস দিতে পারি, ইমিউনোগ্লোবুলিন দিতে পারি। ভ্যাকসিনস এর ক্ষেত্রে একটু দেখে নিব যে ভ্যাকসিনসটা কাদেরকে দেওয়া হয় এবং এটার ডোসেসটা কি কি।
আর এটা যেহেতু একটা রেসপিরেটরি ডিজিজ, সেখানে কন্ট্রোল অফ স্যানিটেশন ভেক্টর কন্ট্রোলটা খুব একটা রেলেভেন্ট না, বাট এখানে মেইনলি ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে এই ক্লিনিক্যাল ফিচার্স। চিকেন পক্স থেকে আমাদেরকে যে কোয়েশ্চেনটাই করা হবে সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স রিলেটেড, মেইনলি হচ্ছে সেটার যে র্যাশের ক্যারেক্টারিস্টিক্স এবং সেই র্যাশের ডিফারেন্স উইথ স্মল পক্স, এইভাবে হচ্ছে আমাদেরকে কোয়েশ্চেনটা করা হবে। তাহলে এটা আমাদের বইতে র্যাশের যে ক্রাইটেরিয়া, র্যাশের ক্যারেক্টারিস্টিক্স, সেটা অনেক সুন্দরভাবে দেওয়া আছে, অনেক গুছানো ভাবে 4টা হেডিং এর আন্ডারে দেওয়া আছে। আর ডিফারেন্সটাও একটা বড় টেবিল আকারে দেওয়া আছে, আমি এই টেবিলটা রিডিং পড়লাম না এখন, বাট সেটাই আমরা পড়ে নিব। আমরা যদি ডিফারেন্সটাই জানি তাহলে সেই ডিফারেন্স থেকে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গুলো লেখা সম্ভব। চিকেন পক্স থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এটাই, ট্রিটমেন্ট আমাদের জানতে হয় না চিকেন পক্সের। সো মোটামুটি এই র্যাশের ক্রাইটেরিয়া এবং র্যাশের স্মল পক্সের সাথে ডিফারেন্স, এই দুটোই হচ্ছে এখান থেকে মেইন কোয়েশ্চেন। চলে যায় মিজলসে। তাহলে মিজলসের ক্ষেত্রেও সেম এই ফরম্যাটেই পড়বো। এজেন্ট ফ্যাক্টরস এর মধ্যে একটা কথা একটু আমাদের মাথায় রাখা উচিত, যে মিজলসের ক্ষেত্রে ক্যারিয়ার্স আর নট নোন টু অকার, এটা একটু আমাদেরকে মাথায় রাখা উচিত। আমরা যখন রিজার্ভার লিখি আমরা কেসেস এন্ড ক্যারিয়ার লিখে থাকি, বাট এটা মিজলস এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ক্যারিয়ার্স আর নট নোন টু অকার। এখানে যদি আমরা কেস এন্ড ক্যারিয়ার দুইটাই লিখি আনসারটা ভুল হয়ে যাবে এখানে। হোস্ট ফ্যাক্টর সেম সবকিছুর মতনই, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সেম, মোড অফ ট্রান্সমিশন রেসপিরেটরি, ইনকিউবেশন পিরিয়ড আমরা জেনে নিব। প্রিভেনশন এন্ড কন্ট্রোলের মধ্যে হচ্ছে মিজলস এর এগেনস্টে যে একটা ভ্যাকসিন আমাদের ইপিআই শিডিউলে দেওয়া হয়, এমআর ভ্যাকসিন, সেটা নিয়ে আমরা অলরেডি ইপিআই তে ডিসকাশন করেছি, এবং সেটা কেন 9th মান্থে দেওয়া হচ্ছে এবং কেন সেটা তার আগে দেওয়া যাচ্ছে না, বা কোন সিচুয়েশনে তার আগে দেওয়া যেতে পারে, সেটা অলরেডি সেখানে আমরা ডিসকাশন করে এসেছি। আর এই ভ্যাকসিনে কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে। কন্ট্রা ইন্ডিকেশন যে কোনো লাইভ ভ্যাকসিনের ক্ষেত্রে হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ। তো ইমিউনো কম্প্রোমাইজ যে যে সিচুয়েশন হতে পারে, একটা এইচআইভি পেশেন্ট হতে পারে, ম্যালিগনেন্সি হতে পারে, কর্টিকোস্টেরয়েড থেরাপির কারণে হচ্ছে ইমিউনোসাপ্রেশন হতে পারে, সেগুলো হচ্ছে আমাদেরকে এখান থেকে একটু জানতে হবে। আর আরেকটা মেইন কথাটা চলে আসি এখানকার ক্লিনিক্যাল ফিচার্স। সো ক্লিনিক্যাল ফিচার্সও জাস্ট লাইক চিকেন পক্স আমাদের বইতে এটা সুন্দর করে দেওয়া আছে, প্রোড্রোমাল স্টেজ, ইরাপটিভ স্টেজ এবং পোস্ট মিজল স্টেজ হিসাবে। এবং এটা যে প্যাথোগনোমিক যে ফিচারটা আমরা যেটাকে বলি যে কপ্লিক স্পট, সেই কপ্লিক স্পটের ক্রাইটেরিয়াটা আমাদেরকে ভালো মতো জানতে হবে, এবং র্যাশের ক্রাইটেরিয়া আমাদেরকে ভালো মতো জানতে হবে। এরকম একটা কোয়েশ্চেন এসেছিল একবার রিটেনে, যে কোন কোন ডিজিজের র্যাশ হয়। ডিউ বোর্ডে রিটেনে এই কোয়েশ্চেনটা এসেছিল, যে যেই ডিজিজের র্যাশ হয় সেই ডিজিজের একটা লিস্ট করতে বলেছিল, এবং প্রত্যেকটা র্যাশের ক্রাইটেরিয়া গুলো বা ক্যারেক্টারিস্টিক গুলো আমাদেরকে লিখে দিতে বলেছিল। সো এটাই হচ্ছে যখন আমরা ডিজিজ গুলো পড়বো আমাদেরকে ক্লিনিক্যাল ফিচারটা একটু খেয়াল করতে হবে, যে কোন কোন ডিজিজের র্যাশ হয়, কোন কোন ডিজিজে ফিভার হয়, ফিভারের ক্রাইটেরিয়া কি কি, র্যাশের ক্রাইটেরিয়া কি কি, এরকম ভাবে আমাদেরকে জিনিসটা একটু বুঝিয়ে নিতে হবে, বিকজ এরকম ভাবে কোয়েশ্চেন করা হতে পারে আমাদেরকে। তো মিজলস এর ক্লিনিক্যাল ফিচার্স এগুলো এটা ভালো মতো পড়ে নিব। ট্রিটমেন্টের মধ্যে আমাদেরকে জাস্ট একটু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে ট্রিটমেন্টের জন্য ইউজুয়ালি ভিটামিন এ দেয়া হয়। ভিটামিন এ এটা এর জন্য আমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে, বিকজ আমরা নিউট্রিশনে যখন ভিটামিন এ এর ডেফিসিয়েন্সিস নিয়ে পড়ি এবং ভিটামিন এ কন্ট্রোল প্রোগ্রাম নিয়ে পড়ি, তখন আমাদেরকে এই জিনিস একটু এখানে রিলেট করে নিয়ে আসতে পারে মিজলস এর সাথে। তাহলে মোটামুটি মিজলস থেকে এই জিনিসগুলোই। এখন আমরা চলে যাব সেটার পরের ডিজিজ, রুবেলা। তাহলে রুবেলার প্রথমেই হচ্ছে রুবেলার মিজলস এর একটা কথা বলিনি, যেটা আদার নেমটা জানতে হবে। আদার নেমটা দিয়ে মাঝে মধ্যে কোয়েশ্চেন করা হয়। তারপরে এটার এপিডেমিওলজিক্যাল ফিচার্স হচ্ছে টিপিক্যাল ফিচার গুলো। এটার প্রিভেনশনের কন্ট্রোলও মোটামুটি টিপিক্যাল কিছু কথাবার্তায়। ক্লিনিক্যাল ফিচার্সটা একটু আমরা দেখবো। আর ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদেরকে যে জিনিস জানতে হবে সেটা হচ্ছে কনজেনিটাল রুবেলা সিনড্রোম। কনজেনিটাল রুবেলা সিনড্রোম, এই কনজেনিটাল রুবেলা সিনড্রোম একটা ক্লাসিক্যাল ট্রায়াড আছে, যেটাকে আমি মনে রাখতাম সিসিডি, অর্থাৎ ক্যাটারাক্ট, কার্ডিয়াক ম্যালফরমেশন, ডেফনেস। এই কোয়েশ্চেনটা এখান থেকে মাস্ট একদম রুবেলা থেকে করা হয়। আরেকটা কোয়েশ্চেন এখানে করা হয় যে কনজেনিটাল ইনফেকশন হলে এখানে চয়েসটা কি হতে পারে, বা এখানে বেস্ট নেক্সট কোর্স অফ অ্যাকশনটা কি হতে পারে। সো এই কনজেনিটাল রুবেলা সিনড্রোম এটা বলা হয় যদি এটা ফার্স্ট ট্রাইমেস্টারে হয়ে থাকে, তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে হলে এখানে অনেক ডিজাস্ট্রাস একটা ইফেক্ট হয় ফিটাসের জন্য, এবং সেই ক্ষেত্রে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সিটাই সাজেস্ট করা এখানে সবচেয়ে বেস্ট একটা অপশন। আর যদি এটা সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টার হয়ে থাকে, তাহলে এখানে যে এক্সটেন্ট অফ ডিফর্মিটি সেটা একটু কম, তখন এখানে মাদারকে হচ্ছে রুবেলার ট্রিটমেন্টটা দিতে হবে।
এই কোয়েশ্চেনটা মোটামুটি এখান থেকে একটা এক্সট্রা জিনিস যেটা করা হতে পারে, আর তাছাড়া এখান থেকে খুব একটা কোয়েশ্চেন করা হয় না। তাহলে রুবেলা গেল এখানে। নেক্সট চলে যাবো মাম্পস। মাম্পস থেকে আমাদেরকে এগেন এপিডেমিওলজিক্যাল ফিচার্স কমন কিছু কথা, প্রিভেনশন এন্ড কন্ট্রোল কমন কিছু কথা, ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে হচ্ছে এটার কমপ্লিকেশনসটা একটু আমাদেরকে ধরে। কমপ্লিকেশন হচ্ছে যত রকমের আইটিস আছে, অর্কাইটিস, ওভারাইটিস, প্যানক্রিয়াটাইটিস, মেনিনগোএনসেফালাইটিস, থাইরয়েডাইটিস, নিউরাইটিস, হেপাটাইটিস, এগুলো বলে দিলেই হবে। ডিফথেরিয়ার ক্ষেত্রে আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে এপিডেমিওলজিক্যাল ফিচার্স এর মধ্যে ডিফথেরিয়ার একটা ক্রনিক ক্যারিয়ার স্টেট আছে, এবং সেই ক্রনিক ক্যারিয়ার স্টেটটার ট্রিটমেন্ট আমাদেরকে জানতে হবে। ক্রনিক ক্যারিয়ার স্টেটের ট্রিটমেন্টটা হচ্ছে 10 ডেজ কোর্স অফ ওরাল এরিথ্রোমাইসিন। তাছাড়া বাকিগুলা হচ্ছে এপিডেমিওলজিক্যাল ফিচার্স এবং এটার প্রিভেনশন এন্ড কন্ট্রোল মোটামুটি সেম। ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে ডিফথেরিয়ার যে সুডোমেমব্রেনটা, সেই সুডোমেমব্রেনটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাইবার জন্য। সো সুডোমেমব্রেনটা আমাদেরকে হচ্ছে ডিসক্রাইব করতে বলে, এটা ক্যারেক্টারিস্টিকটা আমাদেরকে জিজ্ঞেস করে, এবং এই ক্ষেত্রে আমাদেরকে মোটামুটি একদম হুবহু বইয়ের কিছু কথা বলতেই হবে। আমি ডিসক্রিপশনটা একবার বলে যাই। দ্য মেমব্রেন মে বি লোকালাইজড or a patch on the posterior pharynx or tonsil, may cover the entire tonsil, or less frequently may spread over the soft and hard palates and the posterior portion of the pharynx. In the early stage, the pseudomembrane may be whitish and may wipe off easily, but the membrane may extend to become thick, blue-white to gray-black and adherent. Attempts to remove the membrane results in bleeding. এই পুরা কথাটা হচ্ছে ক্রাইটেরিয়া অফ দি সুডোমেমব্রেন। যদি আমাদেরকে পুরা ডিপথেরিয়া থেকে একটা কোশ্চেন করা হয়, আমাদেরকে সুডোমেমব্রেনটার ক্যারেক্টারিস্টিক্স এবং ক্রাইটেরিয়াটা জিজ্ঞেস করা হবে। চলে আসি হুপিং কফে। হুপিং কফের আদার নেমস, এই জিনিসটা জিজ্ঞেস করে। আমরা যেখানে যে কোনো ডিজিজের আদার নেমস যদি পেয়ে থাকি, সেই আদার নেমস গুলো আমাদেরকে জিজ্ঞেস করে থাকে। তাছাড়া সেটার এপিডেমিওলজিক্যাল ফিচার্স এবং প্রিভেনশন এন্ড কন্ট্রোল মোটামুটি হচ্ছে কিছু টিপিক্যাল ফিচার্স এখানে বলা যায়। শুধু সেটার ক্লিনিক্যাল ফিচার্স, যেটা ক্লিনিক্যাল ফিচার্স আমাদেরকে অনেক ভালো মতো জানতে হবে। ক্লিনিক্যাল ফিচার্সে যে তিনটা স্টেজ হিসাবে জিনিসটা ভাগ করা আছে, একটা হচ্ছে ক্যাটারাল স্টেজ, এটা হচ্ছে প্যারাক্সিসমাল স্টেজ, এটা হচ্ছে কনভালেসেন্ট স্টেজ। তিনটা স্টেজের ডিসক্রিপশন বা ক্যারেক্টারিস্টিক্স আমাদেরকে জিজ্ঞেস করে। ক্যাটারাল স্টেজটা হচ্ছে ক্যারেক্টারাইজড বাই ল্যাক্রিমেশন, স্নিজিং, কোরাইজা, অ্যানোরেক্সিয়া, ম্যালেজ অ্যান্ড দ্য হ্যাকিং কফ দ্যাট বিকামস ডায়ুনাল। এই এক্সাক্ট কথাটা, কফের যে ক্রাইটেরিয়াটা, কফের যে ক্যারেক্টারিস্টিক, সেটাই হচ্ছে আমাদেরকে আলাদাভাবে জিজ্ঞেস করা হয়। হ্যাকিং নাইট কফ দ্যাট বিকামস ডায়ুনাল। তারপরে প্যারক্সিসমাল স্টেজ যেটা, সেটাও আমাদেরকে জিজ্ঞেস করা হয়। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই বার্স্টস অফ র্যাপিড consecutive coughs followed by a deep high pitch inspiration or whoop. এই কোশ্চেনটাই করা হয় যে হুপিং কফ কেন বলা হয়, এখানে হুপ সাউন্ডের সিগনিফিকেন্সটা কি। তখন আমরা এই হুপ সাউন্ডটা কিভাবে হয় সেইটার ডিসক্রিপশনটাই আমরা এখান থেকে বলে দেব। সো এই গেল হুপিং কফ। তাহলে মোটামুটি রেসপিরেটরি যে ইনফেকশন গুলো আছে সেখান থেকে কি কি ইম্পর্টেন্ট আমি একবার বলে গেলাম। এখন চলে যাবো হচ্ছে আমরা ডায়রিয়াল ডিজিজ গুলোতে। তো ফার্স্টে আসে হচ্ছে কলেরা। ওকে, সো কলেরার মধ্যেও সেম এপিডেমিওলজিক্যাল ফিচার্স, কিছু কমন কথা। এখানে এজেন্টের মধ্যে কলেরার কিছু ডিফারেন্ট স্ট্রেইনের কথা বলা আছে, কিছু বায়োটাইপের কথা বলা আছে। সেই বায়োটাইপ গুলো নিয়ে আমাদের কিছু জিজ্ঞেস করা হতে পারে, এবং বায়োটাইপের মধ্যে এখন কলেরা কোন ডিজিজ, কোন এজেন্টটা বা কোন এজেন্টের বায়োটাইপ দিয়ে হয়, সেটা একটু জিজ্ঞেস করা হতে পারে। আর এটা কোন বায়োটাইপের জন্য পাস্টে হচ্ছে কোথায় কবে এপিডেমিক হয়েছিল বা এন্ডেমিক হয়েছিল, সেটা আমাদেরকে একটু জিজ্ঞেস করা হতে পারে এখান থেকে। আদারওয়াইজ কলেরার ক্ষেত্রে এজেন্ট এপিডেমিওলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটার ক্যারিয়ার স্টেটটা। সো এটা কলেরা এবং এন্টেরিক ফিভার আমরা দুইটার জায়গায় পাবো, যে ক্যারিয়ার স্টেজটা হচ্ছে এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। ক্যারিয়ারে এই জিনিসটা জিজ্ঞেস করা হয় যে ক্যারিয়ার স্টেজের মধ্যে যে এই ডিজিজ এজেন্টটা, সেই এজেন্টটা কোথায় লোকালাইজ থাকে, এবং কলেরা এবং এন্টেরিক ফিভার দুইটার ক্ষেত্রে আনসার হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডারের মধ্যে হচ্ছে এজেন্টটা লোকালাইজ থাকে, এবং এই গল ব্লাডার থেকেই ডিজিজটা শেড আউট হয় এই যে ক্রনিক ক্যারিয়ারের ক্ষেত্রে।
তাছাড়া এখানে মোটামুটি প্রিভেনশন এন্ড কন্ট্রোল আমরা যে কোনো ডায়রিয়াল ডিজিজ যেভাবে প্রিভেনশন করে থাকি স্যানিটেশন মেজার্স দিয়ে, সেটাই আমরা বলবো। শুধুমাত্র এখানে ভ্যাকসিনটা হচ্ছে আমাদেরকে একটু বিশেষ করে পড়তে হবে। কলেরার অনেকগুলো ডিফারেন্ট ভ্যাকসিনস আছে, ওরাল ভ্যাকসিন আছে কিছু, এবং সেই ভ্যাকসিন গুলো হচ্ছে মোটামুটি সবগুলার নাম, সবগুলার ডোসেজ এবং সবগুলোর ডিউরেশন অফ প্রোটেকশন সেগুলো আমাদেরকে জানতে হতে পারে। যদি কলেরা থেকে মেইনলি কোয়েশ্চেন করা হয়, সেটা হচ্ছে আইদার ওই ক্যারিয়ার স্টেটটা রিলেটেড কোয়েশ্চেন করা হবে, বা সেটার ভ্যাকসিন রিলেটেড আমাদেরকে কোয়েশ্চেন করা হবে। কলেরার ক্লিনিক্যাল ফিচারটাও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে ক্লিনিক্যাল ফিচারের ব্যাপারে বলে দিই যে কলেরা, এন্টেরিক ফিভার, এগুলোর ক্লিনিক্যাল ফিচারটা আমাদের পার্ক টেক্সট বইয়ে অত ভালো মতো লেখা নেই। সেটার জন্য এগেন আমাদেরকে হচ্ছে আমাদের মেডিসিনের কিছু লেকচার বা মেডিসিনের বই, সেগুলো একটু রিফার করতে হতে পারে। তাহলে এই গেল হচ্ছে কলেরা। চলে আসি এন্টেরিক ফিভারে। এন্টেরিক ফিভারও জাস্ট লাইক কলেরা, আমাদেরকে খেয়াল রাখতে হবে হচ্ছে ক্রনিক ক্যারিয়ার স্টেটটার কথা। সেই ক্রনিক ক্যারিয়ার স্টেটে এজেন্টটা কোথায় লোকালাইজড হয়, এবং আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হচ্ছে ক্রনিক ক্যারিয়ার স্টেটটা ট্রিটমেন্ট কিভাবে করা হয়। যদি আমাদেরকে পুরো এন্টেরিক ফিভার থেকে একটা কোয়েশ্চেন করা হয়, সেটা এই ক্রনিক ক্যারিয়ার স্টেটের ট্রিটমেন্টটার ব্যাপারেই হবে। ট্রিটমেন্টটা তাহলে আমি একবার বলে যাই। ট্রিটমেন্টটা হচ্ছে দ্য ক্যারিয়ার শুড বি গিভেন অ্যান ইন্টেন্সিভ কোর্স অফ অ্যাম্পিসিলিন অর অ্যামক্সিসিলিন 4 to 6 grams a day together with probenecid 2 grams a day for 6 weeks. আর যদি এটাতে ট্রিটমেন্ট না হয়, তাহলে হচ্ছে সার্জারি সাজেস্ট করতে হবে। cholecystectomy with concomitant ampicillin therapy has been regarded as the most successful approach to the treatment of carriers. পুরো এন্টেরিক ফিভার থেকে যদি আমাদেরকে একটা কোয়েশ্চেন করাই হয়, তাহলে হচ্ছে এই ক্যারিয়ারের ট্রিটমেন্টটা একটা হচ্ছে সার্জিক্যাল, একটা হচ্ছে নন সার্জিক্যাল, এই দুইটা হচ্ছে কোয়েশ্চেন আমাদেরকে করা হতে পারে। তাছাড়া প্রিভেনশনের কন্ট্রোলে এগেন ভ্যাকসিন, আমি এই কথা একটা কমন কথা যে যেখানে আমরা কোনো ভ্যাকসিন পাবো, সেই ভ্যাকসিনের টাইপ, ভ্যাকসিনের ডোসেজ, ভ্যাকসিনের ডিউরেশন অফ প্রোটেকশন, দুইটা এই সবকিছু আমাদেরকে আলাদাভাবে জিজ্ঞেস করা হবে। আর বিশেষ করে ক্লিনিক্যাল ফিচার্সটাও এগেন এন্টেরিক ফিভার জন্য ইম্পর্টেন্ট, এবং এটাও জাস্ট লাইক কলেরা আমাদের পার্ক বইয়ে অত ভালো মতো লেখা নেই। এন্টেরিক ফিভারটা ইউজুয়ালি আমরা পছন্দ করি হচ্ছে বলতে উইক হিসেবে ভাগ করে, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক। এইভাবে জিনিসটা সাজানো আমরা আমাদের মেডিসিনের বইতে পেতে পারি বা মেডিসিনের লেকচার্সে পেতে পারি। পার্কে এই জিনিসটা ওইভাবে সাজানো নেই। তাহলে এই গেল হচ্ছে আমাদের এন্টেরিক ফিভার। চলে আসি হচ্ছে হেলমিনথিয়াসিস। তো হেলমিনথিয়াসিস থেকে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে, দ্যাট ইজ দি ডিফারেন্ট এজেন্টস অফ হেলমিনথিয়াসিস এন্ড কোনটা কোন ডিজিজ করে থাকে, সেটা আমাদেরকে জানতে হবে। এবং এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদেরকে এটার প্রিভেনশন এন্ড কন্ট্রোলের মধ্যে যেই কেমোথেরাপিটা ইউজ করা হয়, সেটা আমাদেরকে জানতে হবে। সো প্রিভেনশন এন্ড কন্ট্রোলের মধ্যে বলা হয় যে সাধারণত অ্যালবেন্ডাজোল 400 গ্রাম অ্যান্ড মেবেলডাজোল 500 গ্রাম, এটা দিয়ে হচ্ছে আমরা ডিজিজটা প্রিভেন্ট করা হয়। এখানে একটা কথা বলা আছে যে ট্রিটমেন্ট শুড বি গিভেন ওয়ান্স আ ইয়ার when prevalence of soil transmitted helminth infections in the community is over 20% and twice a year when the prevalence is over 50%. এই জিনিসটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে ডিওয়ার্মিং, ন্যাশনাল ডিওয়ার্মিং প্রোগ্রাম যেটা, সেটাতে কোন কোন মেডিসিনস দেওয়া হয় বা কেমোথেরাপিউটিক এজেন্ট দেওয়া হয়, এবং সেটার ডোসেজটা কিরকম। হেলমিনথিয়াসিস থেকে মোটামুটি আমাদের একটু জানলেই চলবে। আদারওয়াইজ ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে যেই হেলমিনথিয়াসিসের যে ক্লিনিক্যাল ফিচার্স, সেগুলো আমরা অনেকটা সার্জারিতেও পড়ে থাকি। সার্জারি প্লেসমেন্ট আমাদের একটা হওয়ার কথা থার্ড ইয়ারে বাই নাও। এখানে কিছু সার্জিক্যাল অ্যাবডোমিনাল সিমটমস দেখা যায়, সেটা আমাদেরকে একটু মাথায় রাখলেই চলবে। নেক্সট চলে যাই আমরা কিছু ভেক্টর বর্ন ডিজিজে। সো ভেক্টর বর্ন ডিজিজে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেখানে আমরা ভেক্টর বর্ন ডিজিজ গুলো পড়বো, আমাদের এপিডেমিওলজিক্যাল ফিচারটা তখন একটু মডিফাই করে লিখতে হবে। তখন হচ্ছে ভেক্টরের কিছু ক্রাইটেরিয়া আমাদেরকে বা ভেক্টর কিছু মরফোলজি আমাদেরকে এটা লিখতে হবে যদি কোশ্চেনে রিটেনে আসে। আর আমাদেরকে যেটা পড়তে হবে এখান থেকে, সেটা হচ্ছে প্রত্যেকটা ভেক্টর বর্ন ডিজিজের ডেফিনিটিভ হোস্টকে, ইন্টারমিডিয়েট হোস্টকে, এবং ইনকিউবেশন পিরিয়ড যেটা ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক ইনকিউবেশন পিরিয়ডটা কত কত, বিকজ এটা রিলেটেড হচ্ছে আমাদের ইউজুয়ালি
যে কোনো একটা প্রবলেম বেসড কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। একটা কোয়েশ্চেন করতে পারে যে একটা মসকিউটো একটা ইনফেক্টেড পার্সনকে বাইট করলো, তারপরে এতদিন যাওয়ার পর সে আরেকটা পার্সনকে বাইট করলো, এখন সেকেন্ড পার্সনটা কি ইনফেক্টেড হবে নাকি না। সো এখানে আনসারটা হবে যদি এক্সটেন্সিভ ইনকিউবেশন পিরিয়ডটা পাস হয়ে থাকে তারপরে বাইট করলে হচ্ছে ইউজুয়ালি তার ডিজিজটা হবে, আর যদি পাস না করে থাকে তাহলে সেটা ডিজিজটা হবে না। সেই ক্ষেত্রে আমাদেরকে সেই যে ইনকিউবেশন পিরিয়ড যে টাইমটা, সেই টাইমটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হতে পারে। তাছাড়া ডেঙ্গুর মধ্যে হচ্ছে যে এপিডেমিওলজিক্যাল ফিচার্স বাকিগুলো আমরা পড়বো। প্রিভেনশন এন্ড কন্ট্রোলের মধ্যে হচ্ছে ভেক্টর কন্ট্রোলটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট হবে। আর ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে ডেঙ্গু আমাদেরকে একটু পড়তে হবে যে ডেঙ্গু, এটা আমাদের বইতে হচ্ছে একটা চার্ট আকারে দেওয়া আছে যে ডেঙ্গু কখন বলা হবে, ডেঙ্গু হেমোরেজিক ফিভার কখন বলা হবে, ডেঙ্গু শক সিনড্রোম কখন বলা হবে, কি কি ক্রাইটেরিয়া থাকবে সেটা আমরা একটু দেখে নিতে পারি, বিকজ এখান থেকে হচ্ছে একটা প্রবলেম বেসড কোয়েশ্চেন আমাদেরকে দিয়ে দিতে পারে। ম্যালেরিয়ার ক্ষেত্রেও সেম, ম্যালেরিয়ার ক্ষেত্রে হচ্ছে এপিডেমিওলজিক্যাল ফিচার্স আমরা ভেক্টর বোর্ন ডিজিজ যেগুলা, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে ভেক্টরের ক্রাইটেরিয়া গুলো ইনক্লুড করব। প্রিভেনশন এন্ড কন্ট্রোলের মধ্যে হচ্ছে ভেক্টর কন্ট্রোলটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট থাকবে। এবং ম্যালেরিয়ার ক্ষেত্রে আমাদেরকে আলাদাভাবে যে জিনিসটা পড়তে হয় সেটা হচ্ছে এটার ট্রিটমেন্ট না ঠিক, সেটার কেমোপ্রোফাইল্যাক্সিস। অর্থাৎ একটা পার্সন যদি ম্যালেরিয়া বর্ন বা ম্যালেরিয়া প্রোন কোনো একটা জায়গায় ভিজিট করতে যায়, তখন তাকে কি কি মেজার্স নিতে হবে বা কি কি মেডিসিনের নিতে হবে এবং সেটার ডোজটা কিরকম। এই কোয়েশ্চেনটা হচ্ছে আমাদেরকে আম, আমাদের প্রবলেম বেসড এবং অ্যানালিটিক্যাল হিসাবে এই কোয়েশ্চেনটা চলে আসতে পারে। সো এই কোয়েশ্চেনের আনসারটা আমি বলে দিই। এটা কেমোপ্রোফাইল্যাক্সিসের একটা রেজিমেন্ট আমাদের পার্কের বইতে দেওয়া আছে। So recommendation for short-term chemoprophylaxis less than 6 months are as follows. একটা হচ্ছে যে anti-malarials have to be taken daily. Example, doxycycline should be started on the day before arrival in the risk area. Weekly chloroquine should be started 1 week before arrival. Weekly mefloquine should be preferably be started 2 to 3 weeks before departure. The anti-malarials should be continued for 4 weeks after the last possible exposure to the infection. তো এটাই হচ্ছে আমাদের কেমো প্রোফাইল অ্যাক্সিসের যে রেজিমেন্টটা, সেটা হচ্ছে আমাদেরকে ম্যালেরিয়া থেকে আলাদাভাবে জিজ্ঞেস করা হয়। ম্যালেরিয়া থেকে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে কিছু মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসপেক্ট, অর্থাৎ এটার যে ডিফারেন্ট সাইকেল গুলো থাকে, একটা হচ্ছে মস্কিটোর ভিতরে একটা সাইকেল, একটা হচ্ছে হোস্টের ভিতরে একটা সাইকেল, সেখান থেকে খুব একটা কোয়েশ্চেন কমিউনিটি মেডিসিনে অ্যাটলিস্ট করা হয় না। সেটা আমরা পরবর্তীতে মাইক্রোবায়োলজিতে এটা আমাদের খুব ইম্পর্টেন্স দিয়ে পড়ানো হবে। বাট কমিউনিটি মেডিসিনে মেইনলি যেটা ফোকাস করে সেটা হচ্ছে এটার ভেক্টর রিলেটেড জিনিসগুলো এবং এটার যে প্রোফাইল অ্যাক্সিস, কেমো প্রোফাইল অ্যাক্সিস, সেটার রেজিমেন্টটা। তাহলে এটা গেল ম্যালেরিয়া। এখন আমরা চলে যাব ফাইলেরিয়াসিসে। ফাইলেরিয়াসিসের ক্ষেত্রেও সেম এপিডেমিওলজিক্যাল ফিচার্স আমাদেরকে খেয়াল রাখতে হবে, ভেক্টরটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিভেনশন এন্ড কন্ট্রোলের মধ্যে হচ্ছে মেইনলি ভেক্টর কন্ট্রোল কথাটাই চলে আসবে। আর একটা জিনিস যেটা এখানে জানা হয় যে কেমোথেরাপিটা আমাদেরকে জিজ্ঞেস করা হয়। এমডিএ যেটা মাল্টি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে কি কি ডোজ, কি কি ড্রাগ ইউজ করা হয়। তাহলে এখানে যে ড্রাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডাইইথাইল কার্বামাজিন 6 mg/kg বডি ওয়েট ফর 12 days অ্যান্ড অ্যালবেন্ডাজোল 400 mg অর আইভারমেকটিন। এই কথাটা, এই কেমোথেরাপির এই রেজিমেন্টটা, এটা হচ্ছে আমাদেরকে ফাইলেরিয়াসিস থেকে আলাদাভাবে জিজ্ঞেস করা হতে পারে। তাছাড়া ফাইলেরিয়াসিসের ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস একটা আছে, অকাল্ট ফাইলেরিয়াসিস একটা আছে। সেখানে কিছু কমপ্লিকেশনস দেখা যায়, ওই কমপ্লিকেশনস রিলেটেড আমাদেরকে প্রবলেম বেস অ্যানালিটিক্যাল কোশ্চেন্স করা হতে পারে, সেটা আমরা একটু দেখে নিব। তারপরে চলে আসি চিকুনগুনিয়া সেম এপিডেমিওলজিক্যাল ফিচার্স এর ভেক্টরটা আমাদেরকে একটু ফোকাস করতে হবে। আর চিকুনগুনিয়ার একটা আরেকটা ব্যাপার হচ্ছে যে চিকুনগুনিয়া একটা জুনোটিক ডিজিজ। তাহলে এটা হিউম্যান রিজার্ভার বাদেও আর যে অ্যানিমাল রিজার্ভার আছে, সেই অ্যানিমাল রিজার্ভার কথাটা আমাদেরকে মেনশন করতে হবে। এবং যদি আমাদেরকে ভাইভাতে কোয়েশ্চেন করা হয়, সেই অ্যানিমাল রিজার্ভারটা আমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে যে চিকুনগুনিয়ার হিউম্যান রিজার্ভার ছাড়া অন্য কি কি রিজার্ভার আছে। লাস্ট চলে আসি লিশম্যানিয়াসিসে। এগেন সেম, লিশম্যানিয়াসিসের হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স তো ইউজুয়ালি আমাদেরকে মেডিসিনও পড়ানো হয় বাই নাও। সো এটা হচ্ছে আমরা ইউজুয়ালি তিনটা ভাগে ভাগ করে থাকি, ভিসেরাল, কিউটেনিয়াস এবং মিউকোকিউটেনিয়াস। তিনটা ভাবে আমরা আমরা পড়ে নিব জিনিসটা। আর এটার প্রিভেনশন এন্ড কন্ট্রোল ক্ষেত্রেও এগেন আমাদেরকে ভেক্টর কন্ট্রোল, স্যান্ডফ্লাই কন্ট্রোলটা হচ্ছে আমাদেরকে ফোকাস করতে হবে।
তাছাড়া আর খুব একটা কিছু এখানে ওইরকম ভাবে ধরা হয় না। শুধু এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে লিশম্যানিয়াসিসটা হচ্ছে লিশম্যানিয়াসিস, ফাইলেরিয়াসিস, এরকম কিছু ডিজিজ গুলো বাংলাদেশের কোন কোন এরিয়াতে এন্ডেমিক, এই কোয়েশ্চেনটা আমাদেরকে এখান থেকেও করতে পারে। এটা হচ্ছে আমরা যখন ডাইনামিক্স অফ ডিজিজ ট্রান্সমিশন বা এপিডেমিওলজি পড়েছিলাম তখন হচ্ছে আমাদেরকে কোশ্চেন করতে পারে। তাহলে এই গেল মোটামুটি আমাদের যে কমন কমিউনিকেবল ডিজিজ গুলো আছে, সবগুলো ডিজিজ থেকেই আমি বলে দিলাম যে কোন কোন পয়েন্ট আমাদেরকে একটু হাইলাইট করে পড়তে হবে। এখানে অনেক কিছু শর্ট করে বললাম, বিকজ আসলে প্রত্যেকটা ডিজিজ থেকে এত ইনডেপথ এগুলোর মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস, ল্যাবরেটরি ডায়াগনোসিস, এগুলোর ট্রিটমেন্ট, এত কিছু অ্যাকচুয়ালি কমিউনিটি মেডিসিনে ধরা হয় না। কমিউনিটি মেডিসিনে মেইনলি ফোকাস করা হয় এটা এপিডেমিওলজিক্যাল ফিচার্স, প্রিভেনশন এন্ড কন্ট্রোল, এই দুইটার উপরে। সো আমি যে পয়েন্টগুলো হাইলাইট করে গেলাম মোটামুটি এগুলো হচ্ছে যে কমন জিনিসগুলো আমাদেরকে মোটামুটি পারতেই হবে। এটার বাইরেও আমাদেরকে যদি এখন কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন প্রফেসররা করতে চান বেশি ভালো মার্কস দেওয়ার জন্য, সেগুলো তো অবশ্যই করতে পারেন, বাট যতটুক না জানলেই নাই সেগুলো হচ্ছে আমি অ্যাটলিস্ট এখন এখানে কভার আপ করে দিলাম। তো আজকের সেশনটা এই পর্যন্তই থাকবে। আজকের সেশনটা খুবই শর্ট একটা সেশন ছিল, এই সেশনের মধ্যে মোটামুটি আমি জাস্ট রান থ্রু করে গিয়েছি, বাট আশা করি সেশনটা খুবই হাই ইল ছিল এবং কোন ডিজিজ থেকে কি কি পড়তে হবে সেটা আমরা বুঝতে পেরেছি এখানে। আমরা আমাদের এই সিরিজের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, আর মাত্র দুইটা সেশন বাকি আমাদের, তারপরে আমাদের ফুল কমিউনিটি মেডিসিন এর একটা টোটাল রিভিশন আমাদের হয়ে যাবে। সো আবার শেষ করার আগে প্রত্যেকবারের মতো একই কথা বলবো যে এই টপিকগুলো পড়ার পর বা আমি যা যা বলছি সেটা পড়ার পর আমাদের নেক্সট ডিউটিটাই হবে রিটেনের রিসেন্ট কোয়েশ্চেন গুলো সলভ করা, বক্স কোয়েশ্চেন গুলো সলভ করা, এবং আমাদের মেডিকেল কলেজে আমাদের প্রফেসররা যদি আমাদেরকে বিশেষ করে কোনো টপিক পড়ায় থাকেন সেগুলা এটার মধ্যে অ্যাড করা। এই পুরা জিনিসটা যখন আমাদের একসাথে হবে তখনই হচ্ছে আমাদের প্রিপারেশনটা কমপ্লিট হবে। তাহলে আজকে আমি সেশন এই পর্যন্তই রাখছি, আবার সবার সাথে দেখা হবে আগামী সেশনে।